আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা হলো কাজ ক্ষমতা শক্তির বেশ কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 3-4টা অ্যাটলিস্ট পাঁচটা করার চেষ্টা করব, যে কয়টা পারি আমরা ইনশাল্লাহ। আমি অলরেডি বলে ফেলছি তোমাদের এই চ্যানেলে হলো অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করানো হয়ে গেছে। হেলানো তলে যে বোর্ড কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম করানো হয়ে গেছে এই কোশ্চেনটা ছাড়া। বাকি ঘর্ষণ, শক্তির নীতি সূত্র, হেলানো তলে যেটা ঢাকা বোর্ড 2019 এসেছে, এরকম যে টাইপের যতগুলো হেলানো তলের বোর্ড কোশ্চেন আছে মোটামুটি সলভ করানো হয়ে গেছে। তোমরা সেগুলো আমাদের প্লে লিস্টে গিয়ে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টাতে পাবা। আমি ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা ওখানে চেক করবা। দেন কুয়ার যেসব ম্যাথ আছে এগুলো বোর্ড কোশ্চেনগুলো সমাধান করা শেষ, বেসিক ক্লাস নেওয়া শেষ। তার কাজ ক্ষমতা শক্তির ম্যাক্সিমাম জিনিসই শেষ। তারপর আজকে ক্লাস দিয়ে কি এখানে অনেকগুলো বোর্ড কোশ্চেন আমি আলোচনা করবো আলাদা, যেগুলো আগে আলোচনা করা হয়নি। দেখো এই কোশ্চেনটা খুব সম্ভবত এসেছে কোথায় যেন, এটা কুমিল্লা বোর্ড 2019 এসেছে। কোথায়? কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা 2019। এই কোশ্চেনটাতে এই দিক দিয়ে একটা টোটাল একটা পিরামিড টাইপের একটা বস্তু বা একটা জায়গা, যেখানে এসি একটা হেলানো তল, বিসি একটা হেলানো তল, যেটা এই জায়গায় লেগে আছে আর কি, অনেকটা পিরামিডের মতো লেগে আছে। এই তলটার দৈর্ঘ্য, এসি তলের দৈর্ঘ্য 20 মিটার। এসি তলটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে, আর এই বিসি তলটা হলো অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে। দেন এই যে এসি তল এবং বিসি তলের যে সংযোগ বিন্দু আছে ওখানে এই পাশে দেখো তলের একদম ঠিক এই তলের দিকে হেলানো করে এখানে একটা 2 কেজি ভরের বস্তু আছে, এখানে একটা 2 কেজি ভরের বস্তু আছে, দুইটা বস্তু এখানে রেখে দেওয়া আছে। ধরো এখন পড়তে শুরু করবে তারা, উভয়ের ভর হচ্ছে 2 কেজি। আমার প্রথম প্রশ্নটাতে করছে কি জানো, দেখো কথা বোঝো। গ নাম্বার কোশ্চেনটা করেছে হলো সি বিন্দুতে বস্তুদ্বয়ের মোট শক্তি কত। কি বলছে? মোট শক্তি। দেখো সি বিন্দুতে বস্তুগুলো স্থির, তার উভয় বস্তুরই কি বলতো গতিশক্তি শূন্য। গতিশক্তি কি? শূন্য। বিভব শক্তি তাহলে আছে, যেহেতু ভূমি থেকে একটা উচ্চতায় আছে, দুজনই একই উচ্চতায় আছে ভূমি থেকে। এই উচ্চতাটা কত? খাড়া উচ্চতা। এটা এই খাড়া উচ্চতাটা কত? এইচ। আমি জানি না এইচ কত, কিন্তু এরও এখানে একটা বিভব শক্তি আছে, এরও একটা বিভব শক্তি আছে। তাইলে দেখো তো প্রথম বস্তুর জন্য বিভব শক্তি হলো EP1 হলো M1GH, যেহেতু একই উচ্চতা তাহলে এইচ লিখতেছি। EP2 তাহলে হলো কি M2GH। দেখো দুইজনের ভরই সেম 2 কেজি, তাই আমরা ভরগুলোকে একই লিখতে পারি। লিখতে পারবা তোমরা, এইচও একই, তাই এটা লিখলাম। এবার আসো, সুতরাং বলো তো সি বিন্দুতে মোট শক্তি কত হবে? দুইটার বিভব শক্তি সমষ্টি না, দুইটার মোট শক্তি বলছে, তাহলে দুইটার বিভব শক্তি সমান। সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি E = হলো EP1 প্লাস EP2। দেন আমরা এখান থেকে MGH প্লাস MGH প্লাস হচ্ছে কি MGH করতে পারি, বা এভাবেও বলতে পারি 2MGH। এভাবে সহজ করা যায়। 2 × M কত? 2 কেজি। G কত? 9.8। H আমরা জানি না, তাই H কে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো এই জায়গায় তুমি একটা বিন্দু দিয়ে D দিয়ে কথা বোঝো তো, ADC আর সমকোণী এভাবে বলতে পারি আমরা, বা সমকোণী ADC সমকোণী ত্রিভুজে বলতে পারি। সমকোণী ADC এ তুমি যদি বলো এ ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করো না, এটা দেখো অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাইলে লতি sin θ = কি লম্ব বাই অতিভুজ। অতিভুজ কি? AC। তাহলে সুতরাং আমরা জানি কি H = কি হবে বলো তো, সাইন কত? এটা 30 ডিগ্রি ইন্টু হচ্ছে এসি তল কত? 20। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু হচ্ছিল 20, তার হচ্ছে 10 মিটার। এইচ হচ্ছে কত? 10 মিটার। তাইলে সুতরাং এটা লেখার পর আমরা এখানে না লিখে এখানে লিখি। সুতরাং আমাদের মোট শক্তি E = কি হবে? 9.8 ইন্টু H কত? 10। তাহলে এটা হচ্ছে 98। 98 দুগুণে হচ্ছিল কত? 196। 196 দুগুণে হচ্ছিল 392। 392 হচ্ছিল আমার, এত জুল হবে আমার আনসারটা। আমার মতে এটাই হলো কি সি বিন্দুতে বস্তুদ্বয়ের মোট শক্তি। তোমাদের কি মনে হয়? তাহলে আমি একবার দেখি আনসারটা, তাইলেই তো বুঝে যাবো যে আনসার ঠিক আছে কিনা। এটা পাঞ্জেরি টেস্ট পেপার থেকে নিচ্ছি প্রশ্নটা। ওমা 392 জুল কেমনে মিলি গেল? খাপের খাপ মঞ্চুর বাপ মিলি গেছে। এরপরে কোশ্চেন করছে কি যেন, উদ্দীপকে গোলক দুটিকে একই সাথে মুক্ত করলে, ওদেরকে যদি একই সাথে ছেড়ে দেওয়া হয়, তাইলে কে হলো কি একই সাথে এ বি অনুভূমিক তলে পৌঁছাবে কিনা। অর্থাৎ একই সাথে ও এই বস্তুটাকে ছেড়ে দিলে ও তো এদিকে নেমে আসবে, আর এটা এদিকে নেমে আসবে। একই সময়ে
এই যে সি থেকে ও বিতে চলে আসবে কিনা আর এ সি থেকে এতে চলে আসবে কিনা এটাই জানতে চাইছে, একই সময়ে কিনা। তার মানে দুইজনের জন্য কি বের করতে হবে, সময় বের করতে হবে। কথা বোঝা গেছে? এই সময় বের করার জন্য দেখো আমাদের কি জানতে হবে, কিভাবে কি করতে হবে। আমি ঘ করব এখন, তোমাদের ইজি, একদম ইজি। হ্যাঁ, তোমরা এগুলা পারো, তোমরা আমার চেয়ে ভালো পারবা। তোমরা দেখবে যে অনেক সময় আছে কি আমি অনেক কঠিন করে হয়তো বুঝাই ফেলি, তখন তোমাদেরটা হচ্ছে আরো ইজি হবে প্রসেস। দেখো ঘ, একটু কথা বোঝো। আমাদের এই জায়গা থেকে এই জায়গায় আসতে হলে আমাদের শেষ বেগ এখানে কত হবে যেটা জানি না, আমার দেওয়া নাই প্রশ্নে, কিন্তু আদিবেগ 0। আদিবেগ 0 দিয়ে এদিকে আমরা জানি হেলানো তলে একটা ত্বরণ থাকে। আচ্ছা, সেই ত্বরণটা কত এটা কথা বুঝে আমি বলবো। ও যদি ছেড়ে দাও তাহলে নিজে ওর উপর তোমার কোনো বল প্রয়োগ করতে হবে না, নিজে নিজেই পড়ে যাবে একটা ত্বরণ অবিকর্ষজ ত্বরণের প্রভাবে। ফুল অবিকর্ষজ ত্বরণ হবে কিনা ওইটা নিয়ে একটু ব্যাপার আছে। ও এই জায়গা থেকে এই জায়গায় অতিক্রান্ত দূরত্ব কত, ওর জন্য S1 হচ্ছে হলো এটা। আর এই ব্যক্তি সি থেকে বিতে নেমে আসতে হলো S2 কত এটা দেওয়া নাই, কিন্তু এখন আমরা এই H পেয়ে গেছি 10 মিটার। তাইলে আবার ঠিক যে কি বলতো বিডিসি সমকোণী ত্রিভুজে আগে অ্যাপ্লাই করে এই S2টা কত, মানে অর্থাৎ বিসি তলের দৈর্ঘ্যটা কত আগে বের করে নেই আমরা, তারপরে না হয় বাদ বাকি কাজ করব। কিন্তু এ যেহেতু এই জায়গা থেকে এই জায়গাতে আসতে হইলে ও টাইম বের করার জন্য যেহেতু শেষ বেগটা দেওয়া নাই, তাইলে হচ্ছে এই দূরত্বকে কাজে লাগাতে হবে। শেষ বেগ না ইউজ করে কি ইউজ করব, দূরত্ব ইউজ করব। কথা বোঝা গেছে? অথবা কত সময় পরে এটা এখানে আসছে এটা বলা নাই, আমরা ওই টাইমটাই বের করতে হবে, তাই আমাদেরকে এস ব্যবহার করতেই হবে। তাই আমরা শুরুতেই হচ্ছে হলো কি বলতো বিডিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করে কি করবা, সাইন থিটা ইকুয়াল টু কি হবে বলতো, লম্ব বাই অতিভুজ লতি, তারপর সেটা হচ্ছে কত বিসি। তাহলে সুতরাং বিসি সমান কত আসবে দেখো তো, এটা হচ্ছে 10 ডিভাইড বাই এইচ, তো হচ্ছে এটা এই যে এটা এই সমকোণী ত্রিভুজ, এইচ ডিভাইড বাই সাইন কত, এটা 45, সাইন 45 কত 1/√2 মনে হয় না, 1/√2। তাহলে এটা টোটাল কত আসে, আমি একদম ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলি। তাহলে ক্যালকুলেটর সিম্পল অঙ্ক, তোমরা আমার চেয়ে তাড়াতাড়ি করে ফেলবো আমি জানি, তোমরা অনেক ভালো মেধাবী স্টুডেন্ট স্যার। তারপর তোমাদেরকে একটু অ্যাসিস্ট করছি আর কি। এটা আসলে হচ্ছিল আমার কাছে আসছে হচ্ছিল কত 14.14 মিটার, কত 14.14 মিটার, এতটুকু আসছে বিসি। এবার আমরা দেখো এসি তলের ক্ষেত্রে লিখবো, এসি তলের ক্ষেত্রে টাইম বের করব। এটার জন্য আগে খেয়াল করো, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা বস্তু যে কোনো হেলানো তলে থাকে, তুমি যে আমার হেলানো তলের বেসিকের ক্লাসগুলো দেখে আসো একটু কষ্ট করে, তাহলে আরো ভালো বুঝবা। হেলানো তলে দেখো ও তুমি যে এই তলটা আমরা চিন্তা করি, এই যে এই তলের ক্ষেত্রে ধর একটা বস্তু এখানে আছে সাপোজ আর কি, এই বস্তুটা দেখো এটা হচ্ছে কত থিটা, এটা থিটা, নিচেরটা যদি থিটা হয় তাইলে এই বরাবর যদি বস্তুটার ওজন কাজ করে তাহলে এই তল বরাবর নিচের দিয়ে কাজ করবে হচ্ছে হলো mg sin থিটা। কারণ হচ্ছে হলো এই যে এদিকে দেখো এই জায়গাটা হচ্ছে হলো থিটা, এই যে এইটা হচ্ছে একটা তল, এই তলের সাথে লম্ব, তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। খেয়াল করো তো এক্ষেত্রে আবার তোমার থিটা যেহেতু এটা আর এটাকে x অক্ষ আর বলা যাবে না, তখন থিটা যদি এটা দেখো এই যে আমরা জানি অতিভুজ আর ভূমির মাঝখানে সবসময় থিটা থাকে, তাহলে এখানে এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, আর এই ভূমির সাথে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, তাহলে এই বরাবর হলো কি এই mg এর sin থিটা উপাংশ নিচের দিকে আর cos থিটা উপাংশটা হবে এইদিকে, এদিকে হচ্ছে cos থিটা mg cos থিটা, যদি এটা থিটা দেওয়া থাকে। আর এই থিটাটা দেওয়া থাকলে এদিকের নিচে দিয়ে কাজ করবে কি mg cos থিটা, আর ভিতরে দিয়ে কাজ করবে mg sin থিটা, যদি থিটা উপরেরটা দেওয়া থাকে। তো আমরা নিচেরটা দেওয়া আছে, নিচেরটা দেওয়া থাকলে সবসময় মনে রাখবা mg sin থিটা কোন দিকে, নিচের দিকে, cos থিটা ভিতরের দিকে। তো আমাদের বস্তুটা নিচের দিকে নেমে আসতেছে কোনটার জন্য বলো তো, এই mg sin থিটার জন্য। তো mg sin থিটাই তার এদিকে ত্বরণ সৃষ্টি করছে। তো এখানে পুরো জিটা কি কার্যকর আছে নাকি শুধু দেখো এখানে এই জায়গার মধ্যে এটা হচ্ছে একটা বল, এই বলের কারণে বস্তুটা নিচের দিকে নেমে আসতেছে, কথা বোঝো। তো এখন এই বলের জন্য যে নেমে আসতেছে, তাহলে এখান থেকে এটাই হচ্ছে তার কার্যকর ত্বরণ, এটাই কি বলতো তার কার্যকর ত্বরণ। তাহলে এসি তলের ক্ষেত্রে কার্যকর বল হবে, কার্যকর ত্বরণ বাধ্য, ত্বরণ না এখনো বল, কার্যকর বল F ইকুয়াল টু কি বলতো mg sin থিটা। আবার এই কার্যকর বলের জন্য কার্যকর এটা বলা যায় না mg sin থিটা, দেখো তো তাইলে এই mm চলে গেলে সুতরাং কার্যকর ত্বরণটা হচ্ছে কি বলতো g sin থিটা। তার মানে যেই কোনো হেলানো তলে নিচের থিটা দেওয়া থাকলে মনে রাখবা কার্যকর ত্বরণটা যদি নিজে নিজে গড়িয়ে পড়ে, কার্যকর ত্বরণ হচ্ছে g sin থিটা, কত g sin থিটা, সবসময় মনে রাখবা নিচের থিটা দেওয়া থাকলে আর উপরের থিটা দেওয়া থাকলে কার্যকর ত্বরণ হচ্ছে g cos থিটা, g cos থিটা। তাহলে এই তলের জন্য ঠিক সেম, এই তলের জন্য আচ্ছা আমরা এখানে S2 তো পাইছি না, S2 কত জন, S2 পাইছি 14.14 মিটার। আচ্ছা এই তলে, তাহলে এই তলে কার্যকর ত্বরণ এখন আমাদের কত বলতো g sin থিটা হচ্ছে হলো কত g sin থিটা, g
জি সাইন কত, সাইন থিটাটা কত 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি লিখলাম। এদিকে হচ্ছে কার্যকর ত্বরণটা কত বলো তো, এদিকে কার্যকরণটা হচ্ছে জি সাইন কত 45 ডিগ্রি, কত ডিগ্রি, কারণ যেহেতু থিটা 45 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে তাহলে কার্যকর ত্বরণ এসি তলের ক্ষেত্রে কার্যকর ত্বরণ এটা, এবং এটা হচ্ছে জি 9 পয়েন্ট, দেখো আমি একটু লিখে নিই, সেটা হচ্ছে কি 9.8 ইন্টু সাইন কত, সাইন 30 ডিগ্রি, তাহলে এটা কার্যকর ত্বরণটা কত আসে 9.8 ইন্টু হচ্ছে হাফ, দেখো তাহলে 4.9 ms ইনভার্স 2, এটাই হচ্ছে তার কার্যকর ত্বরণ। এই কার্যকর ত্বরণ দিয়ে ও এই দূরত্ব 20 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে চলে আসছে, তাহলে এই জায়গায় আসতে কত সময় লাগবে সেটা তুমি সহজে বের করতে পারবে। আমরা জানি কি, আমরা জানি তাহলে কি এসি তলের জন্য আমরা জানি জানি মানে কি বলতো, আমরা জানি S ইকুয়াল টু S1, তাহলে V0t প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এই জায়গায় স্থির ছিল তাই এই পার্টটা পুরোটা জিরো, আর তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে জিরো, তাহলে S1 কত, S1 হচ্ছে 20, এটা দেখো হাফ এ কত 4.9 টি স্কোয়ার, এখান থেকে আমরা সুতরাং টি বলে ফেলতে পারি না প্রথমটার জন্য, এটা T1 দেই, কি দেই T1, দেখো তো প্রথম তলের জন্য 0.5 ইন্টু 4.9 ইন্টু হচ্ছে হলো কি, আচ্ছা এটা হচ্ছে হলো দেখি 2.45, তো 20 ভাগ 2. আচ্ছা ডিলেট আনসার, আচ্ছা এটা আসছে আমার টাইম আসছে হচ্ছিল 8.16 সেকেন্ড, কত 8.16 সেকেন্ড আমাদের এই ক্ষেত্রে সময় লাগছে। তার মানে এই বস্তুটা প্রথম এসি তলে বস্তুটা নেমে আসতে, মানে সি থেকে এতে নেমে আসতে আমার এতটুকু সময় লাগবে। আমি এই উত্তরটা একটু মিলাই নেই, তাইলে হচ্ছে কি আমাদের পরের অংশটুকু করতে সুবিধা হবে। অনেক সময় আমার ভুল হয়ে যায় না, তাহলে হচ্ছে কারেকশনটা আমরা এখানে করে ফেলতে পারবো, এতে ভুল হওয়ার কথা না, আমি আশা করি ইনশাল্লাহ। ও মা হেতারা তো টাইম বের করে নো, আচ্ছা টাইম বের না করলে হচ্ছে ওরা বলছে একটা আরেকটার √2 গুণ, এটা আমরা পরে চেক করব, ঠিক আছে। ওরা বলছে সি থেকে এতে আসতে যেটা লাগে সেটা হচ্ছে হলো সি থেকে বিতে যাওয়ার 1.41 গুণ, আচ্ছা আমরা সেটা পরে চেক করব। আমরা এখানে দেখলাম হচ্ছে এটা কত 8.1 সেকেন্ড, তাহলে হচ্ছে T1 কত পাইলাম 8.1 এত সেকেন্ড। এবার আসো কোন তলের জন্য, আমরা এবার বলবো বিসি তলের জন্য, কোন বল বা সিবি, এটা বিসি না বলে দেখো এসি, এটা এসি তল না বলে সিএ তল বলা ভালো। আবার ওইটার ক্ষেত্রে কি বলা, সি থেকে যেহেতু নামতেছে তাহলে সিবি তলের জন্য কার্যকর বল, দেখো খেয়াল করো এক্ষেত্রে কার্যকর বল ঠিক কার্যকর ত্বরণও এটা, কার্যকর বল এটা থেকে কার্যকর ত্বরণ এটা, তবে এই জায়গায় এটা কত 45 সাইন 45 ডিগ্রি, জাস্ট এইটুকু চেঞ্জ আসবে তোমাদের। যেহেতু এই তলে কার্যকর ত্বরণও একই, কিন্তু খালি থিটার জন্য কার্যকর ত্বরণ কি আসবে চেঞ্জ আসবে। তারপর এটা হচ্ছে কত 1/√2, কত এটা বলো তো 1/√2, তাহলে এটা কত 1/√2 কত আসে দেখি, সাইন হচ্ছে 45 ইন্টু হচ্ছে কত 9.8, তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি 0.0, আসলে এটা 0.99 ms ইনভার্স 2, 0.99 ms ইনভার্স 2। তো এক্ষেত্রে আমার দেখি 1/, দেখি আমার মনে হয় কোথাও কি ভুল হচ্ছে কিনা, 9.8 ইন্টু হচ্ছে হলো কি সাইন কত ও এই দেখছো আমার এটা আনসার কেন যেন ভুল আসলো, আমি ক্যালকুলেটরে কি ভুল চাপছি কে জানে, আমি জানি না ভাই, আমি মান কি বসাইছি, এটা কত 1/√2 তো মনে হয় সাইন 45 এর মান, যাই হোক 6.93 আসবে, 93 এতটুকু আসতে পারে ত্বরণ, নাহলে এত কম কেমনে আসবে ত্বরণ, হচ্ছে হলো কি একের কমও চলে আসতেছিল, এটাই হচ্ছে হলো ত্বরণ এক্ষেত্রে। তো এটা যদি ত্বরণ হয় ঠিক সেম ভাবে এক্ষেত্রে এই তলের দৈর্ঘ্য তো অলরেডি আমরা বের করে ফেলছি, তাহলে সুতরাং আমরা জানি দিয়ে জানি S2 ইকুয়াল টু কি বলতো V0t প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে T2 দেই, হ্যাঁ আর A2 ও দিতে পারি, এটাকে আমরা কি A2 দিতে পারি। তো আমরা যদি এগুলো না দেই টি দেই কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ওইটার তলের জন্য নাম বলেই ফেলতেছি, তাহলে এখানে কোনো ঝামেলা নাই, তাহলে এটা A2 দেই, আচ্ছা T2 দেই, তোমরা আগেরটার মধ্যে তাহলে A1 দিবা, T1 দিবা, তারপর এটাকেও V01 দিছো আগেরটাতে, এবারটা 2 দাও, তাহলে এটা 0 হচ্ছে, এটা 0 কারণ হচ্ছে আদি এটা এখানে স্থির ছিল, তাহলে এটা পুরো 0 হয়ে যাবে। তাহলে S2 কত, S2 হচ্ছে 14.14, দেন হচ্ছে হলো আমাদেরকে দেখো আমরা এই জায়গা থেকে এটা 0, দেন এটা হচ্ছে হাফ এ কত 6.93 ইন্টু T2 হোল স্কয়ার। ও দাঁড়াও একটু আগের জায়গায় আমরা আগেরটার মধ্যে রুট করি নাই, এতক্ষণে আমার মনে পড়ছে, এটাকে রুট করতে হবে। তো এটা টি আগের অঙ্কটার মধ্যে আমি তো বলি ওরা তো টাইম বের করে নাই, তো আমরা টাইম বের করছি, কিন্তু কথা হচ্ছে আমরা তো এটা স্কোয়ার পাইছিলাম, তাহলে সুতরাং T1 কত, এটা রুট করলে কত আসে দেখো তো, দেখো ভুল করো না
এটা ছিল কি রুট করতে হবে, এটা মনে হয় 2.85, আমি রুট করি নাই যে এতক্ষণ মনে পড়ছে 2.85 এত সেকেন্ড, 2.85 সেকেন্ড, এত এইটুক হবে, এইটুক, ঠিক আছে। এবার আর এরপরে চিন্তা করে এটার ক্ষেত্রে আমরা কত বাইর করে দেখি, এটার ক্ষেত্রে একটু বাইর করে দেখি, হচ্ছিল কত 14.14, তারপর ছিল গুণ হচ্ছিল 2, ভাগ হচ্ছিল 6 কত 93, এটা আমি পাইছি হচ্ছিল 4.08, রুট করলে চলো কত আসে দেখি, রুট ওভার আনসার, এটা আনসার আসতেছে 2 পয়েন্ট এখান থেকে, সুতরাং T2 আসে হচ্ছিল 2.0201 এত সেকেন্ড। তাহলে এখন আমরা টাইম দুইটাকে কম্পেয়ার করব, কি করব এখন দুইটা টাইমকে কম্পেয়ার করব। আচ্ছা তাইলে এবার দেখো আমাদের টাইম কত চলে আসছে, এটাতে টাইম চলে আসলো 2.02 সেকেন্ড। এখন এই হচ্ছে টাইম একই, তার মানে আমাদের সিদ্ধান্ত আছে যেহেতু T1 2.86 আসছে আর এটা হচ্ছে T2 হচ্ছে 2.02 আসছে, তার মানে একই সময়ে পৌঁছাবে না, দুইজনের পৌঁছাতে বেশি ভিন্ন ভিন্ন সময় লাগবে। এসি তলেরও ওর সময় বেশি লাগে, এই সি থেকে এ তে আসতে এত সেকেন্ড লাগে আর এই সি থেকে বি তে নেমে আসতে এত সময় লাগে, তাহলে আসলে দুইজনের ভিন্ন ভিন্ন, এ আগে চলে আসবে, এই বস্তুটা কিন্তু আগে চলে আসবে, কম সময় লাগে ওর আসতে। তো তুমি বলবা স্যার আপনি প্রথমে কি যেন একটা বলছেন পাঞ্জেরিতে ওরা মান না বের করে কিভাবে যেন একটা করছে, দেখো ওরা চলো তুলনা করে করছে আর কি, আমি এইভাবে করাটাকে ভালো মনে করি, মান বের করে। এখন ওরা এরকম করছে আর কি, ওরা বলছে T1টা হচ্ছে 8 এত গুণ, T2 এর এত গুণ, তো এটা ওরা বলছে। আচ্ছা আমরা দেখি না আমাদের T1 হচ্ছে এটা আর T2 হচ্ছে কোনটা, এটা, তো আমরা T2 এর সাথে এটা গুণ করে দেখি আমরা এটা পাই কিনা, যদি পাই তাহলে বুঝবো যে ও মাগো আমরা আমাদের মিলি যাবে, ঠিক না? তো এটা একটু দেখি না, চেক করি না, চেক 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 চেক, কি চেক 1.41, ওমা খাপের খাপ মঞ্চুর বাপ 2.85 আসে আর কি, কিন্তু দশমিকের জন্য আর কি এদিক ওদিক হয়, 2.85 আসে, খাপের খাপ মঞ্চুর বাপ, মিলে গেছে তো একদম পারফেক্ট। তাহলে আমাদের আনসার ঠিক আছে, ভুল হয় নাই আমাদের কোথাও, ঠিক আছে। আমি জাস্ট ওই একবার কিন্তু প্রথম ক্ষেত্রে স্কোয়ারটাকে রুট করতে ভুলে গেছিলাম, এটা কিন্তু তোমরা অঙ্ক করার সময় করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের একটা অঙ্ক শেষ, সেটা 19 সালে আসছিল, এইটা আগে বোর্ডে কোশ্চেনটা, এটা আমি করাইনি, এখন করিয়ে দিলাম, আশা করি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তারপরে না বুঝলে কমেন্ট সেকশনে জানাবে ইনশাল্লাহ। এখন আরেকটা ম্যাথ করাবো, সেটা হলো কি বলছে, এটাও একটা অনেকটা হেলানো তলের মতো, এই যে 80 কেজি ভরের একজন লোক 20 কেজি, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017, অনেকে যাদের কাছে প্রশ্ন নাই তারা হচ্ছে লিখে মানে প্রশ্নটা আমার মুখ থেকে শুনে লিখবা, আর আমি এমনি প্রশ্নটা পড়ছি। রাজশাহী 2017 প্রশ্নটা হচ্ছে 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের মই দিয়ে একটি দালানের ছাদে উঠলো, মইটি অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে দালানের ছাদে লাগানো ছিল। গতে বলছে লোকটি কর্তৃক কৃত কাজ কত, ঘতে বলছে মইয়ের দৈর্ঘ্য 60 করা হলে অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে, মানে মইটাকে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে, এবং এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কিনা, এটাও আমাদেরকে কি বাইর করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের সুবিধা পাওয়া যাবে কিনা এটা আমরা সিদ্ধান্ত দিতে পারবো হচ্ছে বল দিয়ে। একটু কথা শোনো, বোঝো না অনেকে, কোশ্চেনটা হচ্ছে বলছে একটা এরকম একটা দেয়াল আর কি, এটা একটা দেয়াল, ধরো সাপোজ এটা একটা দেয়াল, এখানে এই দেয়ালের ছাদটাতে উঠবা, এই দেয়ালের এখানে এটা হচ্ছে ছাদ, এই ছাদে ওঠার জন্য এই দিক দিয়ে একটা তুমি মই দিছো, মই দিয়ে এই মইটা হচ্ছে 40 মিটার, কত এই মই দিয়ে এটা আছে, এটা এই 40 মিটার দৈর্ঘ্যের এই মইটা বেয়ে বেয়ে ও ছাদে উঠছে, এই বিল্ডিংটার ছাদ বিল্ডিং হচ্ছে এটা ছাদে উঠছে। তো এটা কত ডিগ্রি কোণ করে আছে দেখি, এটা আছে হচ্ছে কি রে প্রশ্ন কোথায় রাখলাম, 40 ডিগ্রি, কত 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এখন কত যে ব্যক্তি উঠছে, যে মানুষটা উঠছে, এই মানুষটার ভর ছিল হচ্ছে 80 কেজি, কত কেজি 80 কেজি, উনি মাথায় বোঝা নিছে 20 কেজি, তাহলে আরো 20 কেজি, তাহলে টোটাল ভর কত বলো তো 100 কেজি, কত 100 কেজি। মান ডাটা ঠিক আছে কিনা, 80 আর 20, ওকে দ্যাটস ফাইন, ডাটা ঠিক আছে। এবার ডাটা ঠিক থাকলে এবার আমাদের অঙ্ক করতে হবে। গতে বলছে এক্ষেত্রে কৃত কাজ কত, উনি যে উঠলো এই জায়গায়, উঠলে কৃত কাজ কত, সোজা আমরা জানি ভূমি থেকে হেলানো তলে উঠুক বা যেভাবে উঠুক, তাহলে এক্ষেত্রে কৃত কাজ হবে কত বলো তো, এই জায়গা থেকে এই জায়গায় উঠবে, তাহলে হচ্ছে ভূমি থেকে আসলে বেশি এই জায়গা থেকে এখানে ওঠা মানে হচ্ছে কি ভূমি থেকে এই উচ্চতায় ওঠা, তাহলে আমরা কি এক্ষেত্রে W = কি বলতে পারি, mgh, বলো না এতটুকু কাজ করে
অভিকর্ষ বলের বিরুদ্ধে এত পরিমাণ কাজ করে সে উপরে উঠবে, ছাদে উঠবে। তাহলে এম কত টোটাল 100, জি কত 9.8 ডিরেক্ট, এইচ কত আমরা জানি না, এইচটা জানি না। তাহলে আমি এখান থেকে এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু এবং এটাকে সি বিন্দু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এটা জানি, এই কোণ জানি, তাহলে এটা বের করে ফেলা যাবে না কি থেকে? ওই যে আমরা জানি কি জানি, জানি কোনটা বলতো? এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী কথাটা বলা লাগবে। দেন হচ্ছে হলো সাইন থিটা ইকুয়াল টু কি বলতো? লম্ব বাই অতিভুজ আর কি, লম্ব বাই অতিভুজ। দেন হচ্ছিল সুতরাং হচ্ছিল বিসি সমান কত হবে? সাইন কত 40 ডিগ্রি ইন্টু হচ্ছিল এবি কত 40। তাহলে এখান থেকে আমরা দেখি আগে বিসি কত, তাইলে তো আমাদের এইচ বের হয়ে যাবে। এই বিসিটাই তো কি, এটাই তো হচ্ছিল বিসি, দেখো না বিসিটাই এইচ। তাহলে এটা হচ্ছে হলো সাইন 40 ইন্টু হচ্ছে 40, তো এটা হচ্ছে 25, আমার হিসাব অনুযায়ী 25.71 মিটার আসে। তাহলে সুতরাং আমরা এখান থেকে ডব্লিউ বলতে পারবো না, ডব্লিউ ইকুয়াল টু 100 ইন্টু 9.8 ইন্টু এইচ কত 25.71। তাহলে আমরা দেখি তো এটা গুণ করে 100 ইন্টু হচ্ছিল 9.8, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটা আসা হচ্ছিল 25,197.27 জুল, এত জুল 25,197। এবার আমরা উত্তরটা একবার মিলাই ফেলি, তাইলে হচ্ছে বুঝতে পারবো হচ্ছে কি আমাদের আনসারটা ঠিক আছে কিনা। কোশ্চেন হ্যাঁ 25,197.7, মানে ওদের 7 আসছে, আমাদের 2 আসছে, কেন জানি না। যাক, কিন্তু মান একদম পারফেক্ট, খাপের খাপ, মঞ্জুর বাপ, সব মিলে গেছে। তুমি চিন্তা করো 25,197 এটা আসা মানেই তো আনসার মিলে গেছে, ঠিক না? দেন হচ্ছে হলো অনেকে বলবে না এটা খাপের খাপ মঞ্চুর বাপ মিলে নাই, কারণ হচ্ছে এটা একদম কি আমাদেরটা আসছে কত 2.7, ওদেরটা আসছে 7। তুমি বলতে কিন্তু পারো, কিন্তু কথা হচ্ছে আনসার ঠিক আছে, এক্ষেত্রে আর কি ভুল ধরার কোনো স্কোপ নাই। এবার তোমারে বলছে হচ্ছে হলো কি যে তোমার কথাটা বুঝো, এক্ষেত্রে বলছে এরপরে যদি এটা মইটাকে, এই মইয়ের দৈর্ঘ্যটা কত 60 করে ফেলা হয়, কত করে ফেলা হয় 60 করে ফেলা হয়, তাহলে একই পরিমাণ কাজ পাওয়ার জন্য তোমার এই থিটাটা কত হতে হবে? এটা থিটাটা হোয়াট হইতে হবে? এটা তখন কত হবে বলো তো? এটা 60 মিটার করার পর। এবার একটা কথা বোঝো, কাজ একই পরিমাণ পাইতে হইলে ধরো ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এম তো আগেরটাই আছে জি 9.8, এইচটা কি হবে? চেঞ্জ হবে, এইচ চেঞ্জ হইতে হবে নাকি? বলবো স্যার না চেঞ্জ হইতে পারবে না। আসলে দেখো এইচ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কাজ চেঞ্জ হয়ে যাবে। ওরা বলছে কাজ একই পাইতে হইলে তোমার এই থিটা কত হইতে হবে, তার মানে এইচও সেম হইতে হবে। কিন্তু বলো স্যার এইচ তো আমি সেম জানি অলরেডি। হ্যাঁ জানি, ওইটা বসে দিলে তো কাজ তো সেম হয়ে যায় না। আমাদের এই যে এইটার মই এর সাপেক্ষে, মই এখন যখন লম্বা হয়ে যাবে মই আরো এরকম চলে আসবে, আরো ঢালু হয়ে যাবে, আরো কি ঢালু হয়ে যাবে এরকম। এটা তো একটু খাড়া, এটা একটু ঢালু হয়ে যাবে যখন তোমার মই আরো লম্বা হবে, ঠিক আছে? তখন মই এরকম আসবে, দেখো মইটা তখন এরকম হবে, কথা বুঝছো? এরকম হবে মই, তখন এটা 60 মিটার মই, এবং এই কোণটা হচ্ছে তখন হচ্ছে কত একটা থিটা, আর এটা হচ্ছে 60 মিটার। তখন এটা ধরে তোমাকে কাজটা করতে হবে। তাহলে কিরকম হবে বলো তো? লিখবা কাজ একই হতে হলে, কাজ দেখো আমরা জানি, এবার লিখবা আমরা জানি কৃতকাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি mgh। এটা বলার পর বলবা যেহেতু ভর এবং জি অপরিবর্তনীয়, কাজ একই হতে হলে এইচ ও অপরিবর্তনীয় হতে হবে, অর্থাৎ এইচ এর মানও একই হতে হবে। এই কথাটা বাংলা কথাটা লিখবা। দেন তাহলে কি, তাহলে এইচ কি হতে হবে? এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত আসতে হবে বলো তো? এইচ আগে কত আসছে একটু আগে বের করছিলাম না আমরা, এইচ কত যেন আসছিল, এইচ আগের বার বের করছিলাম তো 25 না কত আসছে, 25 দশমিক কত সাইন 45, তো সাইন 40 ইন্টু ছিল হচ্ছে কত 40, এটা হ্যাঁ এটা সাইন 40 ইন্টু হচ্ছে হলো 40, আমরা ভুলে গেলাম এই জন্য 25.71 ছিল এইচ, 25.71 এত মিটার হইতে হবে, কথা বুঝো? তাহলে এইচ মানে যেহেতু কাজ একই হতে হলে ভর জি এবং এইচ অপরিবর্তনীয় হতে হবে, যেহেতু এম এবং জি ধ্রুবক, তাহলে এইচও কি হতে হবে? ধ্রুবক হতে হবে, একই হতে হবে। এবং তাহলে এইচ ইকুয়াল টু এত। এইবার হচ্ছে কার সাপেক্ষে এইচটা এত হইতে হবে জানো? এই এইচ কে যখন তোমার নতুন মইকে এবার হেলাই দৌড়াইছো, এভাবে বলা যায় না বলো তো? এটা কি বলা যাবে? এইভাবে এই সমকোণী ত্রিভুজ এটাকে তুমি ডি দিতে পারো। তাহলে বিডিসি সমকোণী ত্রিভুজে এইচ ইকুয়াল টু কি বলা যাবে? এইচ বাদ দাও, তুমি কি বলা যায় কি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি এইচ বাই লতি আর ভূমি, এই যে ভূমিটা হচ্ছে, আচ্ছা তুমি একটা কথা খেয়াল করো, ভূমি না দিয়ে অতিভুজ দিয়ে কাজ করো, অতিভুজটা এখন কত 60, মইয়ের দৈর্ঘ্য 60 করে ফেলছে, এটা মই, আমি ভূমি নিচ্ছি কেন? লম্ব বাই অতিভুজ কত বিডি কত 60, তাইলে বলো তো এখানে এইচ ইকুয়াল টু কি হবে?
সাইন থিটা ইন্টু বিডি, বিডি কত 60। দেখো তো থিটা এবার আমরা জানি না, এই থিটাটাই বের করব। তাহলে সুতরাং এই এইচ এর ডাটাটা যদি আমরা কি এটার ইকুয়াল বসাই দেই, তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু কত 25.71 ইকুয়াল টু হচ্ছে কত এটা, মানে এইচ দুই ক্ষেত্রে দেখো সাইন থিটা ইন্টু হচ্ছে কত 60। দেখো এইচ যদি এটা হয় আবার এইচ যদি এটা হয়, এইচ তো আগের সমান হইতে হবে, তার মানে এটা কি দিয়ে প্রকাশ করছি বলতো, মইয়ের নতুন দৈর্ঘ্য দিয়ে আসলে প্রকাশ করছি আমরা কাকে, এইচটাকে মইয়ের নতুন দৈর্ঘ্য দিয়ে এবং নতুন কোণ দিয়ে প্রকাশ করছি। এভাবে একটু ট্রিক খাটাইতে হবে তোমাকে এই জায়গায়। এটা প্রকাশ করার ফলে তাহলে এইচ এটা আর এটা তো অবশ্যই সমান হইতে হবে, নতুন এইচ এবং আগের এইচ সমান হইতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি এটা, তাহলে বা দিয়ে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি 25.71 ডিভাইড বাই হচ্ছে কত 60। সুতরাং থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স হচ্ছে কত 25.71 ডিভাইড বাই হচ্ছে 60। তো এটা হচ্ছে যদি করি শিফট হচ্ছে সাইন ইনভার্স দিলাম আমি হচ্ছে কত 25.71 ভাগ হচ্ছে কত 60। এটা আমার আসলো হচ্ছে কত, থিটা আসছে 25.37 ডিগ্রি, কত 25.37 ডিগ্রি। তাহলে দেখো তো এক্ষেত্রে হচ্ছে কি 25.37 ডিগ্রি, আমরা আনসারটা একবার মিলাই ফেলি তাইলে বুঝবো। এখানে এটা একদম 25.37 ডিগ্রি একদম বরাবরই আসছে, খাপের খাপ, এটা মঞ্চুর বাপ, ঠিক আছে, এটা সোজা একদম। এবার একটু কথা খেয়াল করো, আমাদের একটা সবসময় কথা বলা হয়ে থাকে যে হচ্ছে এই ক্ষেত্রে বলছে কোনো ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে কিনা। তল হেলানো হইলে নিচের দিকে কার্যকর ত্বরণ যেটা থাকে বস্তুর বা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ যেটা কাজ করে সেটার মান ছোট হয়। কারণ হচ্ছে কি বলতো এক্ষেত্রে, আচ্ছা এই যে কোনগুলো তো আমরা বুঝে গেলাম যে আমাদের এক্ষেত্রে থিটার মান এত হইতে হবে, এত হইলে হচ্ছে কি হবে, মই 60 ডিগ্রি করা হইলেও সে কৃত কাজ একই হবে। দুই ক্ষেত্রে কাজ একই করতে হয়, কিন্তু কোনো সুবিধা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কারণ হচ্ছে খাড়া সিঁড়ি দিয়ে বা খাড়া পথে ওঠা অনেক ডিফিকাল্ট, আর তুলনামূলক ঢালু জায়গা দিয়ে কি ওঠা তুলনামূলক সহজ। কেন এটা আমরা জানি, এদিকে দেখো এই বরাবর জি এর কোন জিনিসটা কাজ করে, কার্যকর ত্বরণ। এই যে হেলানো তল বরাবর লিখবে, হেলানো তল বরাবর কার্যকর ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু যদি বলি জি সাইন থিটা। তো এভাবে লিখবা, থিটা কি হবে, যত ছোট হবে থিটা কি হবে, দেখো খেয়াল করো, থিটা যদি ছোট হয়, থিটা এক্ষেত্রে যদি ছোট হয়, তাহলে থিটা ছোট হইলে আমাদের কি এর মান দেখো তো কার্যকর এটার মানও কম আসবে, কারণ থিটা 0 থেকে শুরু হলে আস্তে আস্তে সাইন থিটার মান বাড়তে থাকে। তাহলে জি দেখো থিটা যত, এখানে লিখবা এর কার্যকর ত্বরণ হচ্ছে এই বরাবর এটা, দেখো জি এর মান যত, এভাবে লিখবা জি এর মান যত, সরি থিটার মান যত কম হবে সেক্ষেত্রে কথাগুলো আগে বাংলা বলতে হবে, তারপর আমরা এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাখ্যা বলবো কি যে এই তো হেলানো তলে হচ্ছে কার্যকর ত্বরণ হচ্ছে, অভিকর্ষ ত্বরণ হচ্ছে এটা, ফলে কার্যকর বেগ, ফলে কার্যকর অভিকর্ষজ বল, এটা বলতে পারো অভিকর্ষজ বল হচ্ছে কি বলতো এম জি সাইন থিটা, এটা বলতে পারো না মানে বুঝো না অনেকে হচ্ছে এটা এম জি প্রাইম, তাহলে এম জি প্রাইম মানে হচ্ছে এম জি সাইন থিটা। তো এবার আসো, এটা হচ্ছে কার্যকর বল, এটার বিরুদ্ধেই কিন্তু কাজ করে তাকে উপরে উঠতে হয়, কথা বুঝো। তাই বলবা হচ্ছে কি থিটার মান এম ও জি কনস্ট্যান্ট হয়, থিটার মান যত ছোট হবে অভিকর্ষজ বলের মান তত কম হবে, ফলে কম বল প্রয়োগ করে তাকে সে উপরে উঠতে পারবে। আর যদি কি থিটার মান বেশি হয় তাহলে নিচে দিয়ে হেলানো তল বরাবর নিচের দিকে কার্যকর বল বেশি হবে, হেলানো তল বরাবর কার্যকর তল নিচের দিকে বেশি হবে, অভিকর্ষজ বল বেশি হবে, ফলে বেশি বল প্রয়োগ করে উপরের দিকে উঠতে হবে। এই কথা বলার পর এবার বলবা, যখন মইয়ের দৈর্ঘ্য 40 মিটার থাকে তখন থিটার মান বড় থাকে, ফলে কার্যকর অভিকর্ষজ বলের মান নিচের দিকে বেশি হয়, ফলে উপরের দিকে উঠতে হলে তুলনামূলক বেশি বল প্রয়োগ করতে হয়। এটা যেহেতু 60 মিটার যখন হয় তখন থিটার মান কি হয় 25.something হয়, 25.71 ডিগ্রি হয়, এবং সেক্ষেত্রে হচ্ছে 71 বা এই যে 25.37 ডিগ্রি হয়, সেক্ষেত্রে হচ্ছে নিচের দিকে অভিকর্ষজ বলের মান তুলনামূলক কম হয়, ফলে উপরের দিকে ওঠার ক্ষেত্রে তুলনামূলক কম বল প্রয়োগ করলেই চলে বা সুবিধাজনক। তাহলে দুইটার মধ্যে কোনটা সুবিধাজনক? এটা সুবিধাজনক। এই কথাগুলো তোমাকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে, এগুলো হচ্ছে বেসিক ব্যাখ্যা। তো এখানে হচ্ছে ইয়াতে পাঞ্জেরিতে কি কতগুলো লিখছে, এইভাবেই হয়তো লিখছে, কিন্তু কত হচ্ছে ওরা অনেক বড় একটা ব্যাখ্যা দিছে। আমার এই বেসিক কথাগুলো তোমরা সুন্দর করে লিখে দিলেই হবে ইনশাআল্লাহ। আশা করি ভুল হওয়ার কিছু নাই। এটা একটা কোশ্চেন সলভ হয়ে গেল। এটা কোন কোশ্চেন গেল জানো? এটা রাজশাহী বোর্ড হচ্ছে 2017 গেল।
এবার আরো একটা কোশ্চেন নিব আমরা, সেটা হচ্ছে হলো এখানে সীমা এটা হচ্ছে হলো কত, সিলেট বোর্ড 2019, সিলেট 2019 দেখো একটু বলছে সীমা 18 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 50 মিটার উঁচু একটি বিল্ডিং এ ওঠার পর ছাদ থেকে ব্যাগটি পড়ে গেলে সেটি এই উচ্চতার একটি পাশের বিল্ডিং এর ছাদে 24.25 মিটার পার সেকেন্ড বেগে পড়লো। উদ্দীপকের এইচ এর মান নির্ণয় করতে বলছে। দেন বলছে চলো ঘতে বলছে এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে কিনা। ওমা, সীমা একটা ছাদের উচ্চতায় উঠছে, ছাদটা এটা হচ্ছে দেয়াল, এটা আর কি দেয়ালটার ছাদে গেছে, এটা হচ্ছে ভূমি ধরো, হ্যাঁ। তো ছাদটা হচ্ছে হলো কত, ছাদটা হচ্ছে 50 মিটার উঁচু, কত এটা 50 মিটার উঁচু গেল। 18 কেজি ভরের ব্যাগটা নিয়ে গেছে, ব্যাগটা কত 18 কেজি। তো 18 কেজি ব্যাগটা নিয়ে যাওয়ার পর পট করে এদিকে হাত থেকে ছুটে পড়ে গেছে, এখান থেকে ও ছুঁড়ে মারে নাই, হাত থেকে ছুটে পড়ে গেছে সামহাও। তো এখানে পাশে একটা বিল্ডিং ছিল, এইরকম একটা বিল্ডিং ছিল, একদম ধরো লাগানো, সাথে লাগানো ছিল আর কি একদম। এই বিল্ডিংটা উচ্চতা ছিল এইচ, কত উচ্চতা জানি না, কিন্তু এখান থেকে যখন ব্যাগটা পড়ে গেছে, এখান থেকে ব্যাগটা পড়ে এই জায়গায় বিল্ডিংটাকে যখন আঘাত করছে তখন ব্যাগটার বেগ ছিল, ব্যাগটার ভেলোসিটি ছিল হচ্ছে হলো কত 24.25 মিটার পার সেকেন্ড। আমারে বলছে এই দেয়ালটার কি বাইর করতে হবে, এইচ বাইর করতে হবে, এবং এই দেয়ালকে যখন আঘাত করছে মানে এই দেয়ালের ছাদে এসে আঘাত করছে তখন ওই ব্যাগটার গতিশক্তি আর বিভব শক্তি সেম কিনা যাচাই করতে হবে। সিম্পল, একদম সিম্পল একটা ম্যাথ, কঠিন না। দেখো টোটাল হচ্ছে হলো, দেখো ও গেছিল 50 মিটার উপরে, তো ও এই জায়গা থেকে এদিকে পড়ছে। তো আমার এটা বের করার জন্য আমি যদি সামহাও এই দূরত্বটা বের করতে পারি, ও কতটুকু পড়ছে এটা বের করতে পারি, তাইলে 50 থেকে যদি এই এক্সটা বাদ দেই তাইলে আমি এইচ পাবো না, পুরোটা 50, তার থেকে যদি আমি এতটুকু বাদ দিই এক্স বাদ দিয়ে দিই তাইলেই তো এটা পাবো। সিম্পল হিসাব না? তাইলে তো সিম্পল হিসাব হয়তো একদম, তাহলে গত আমার এইচ বের হয়ে এখন চলে আসবে। তাহলে এবার দেখো এক্ষেত্রে খেয়াল করো কি বলবো বলো তো, এক্ষেত্রে এইচ ইকুয়াল ধরি, এক্ষেত্রে ধরি ব্যাগটি দেখো প্রথম ছাদ হতে x মিটার নিচের এইচ উচ্চতার ছাদে, x মিটার নিচের এইচ উচ্চতার ছাদে, এইচ উচ্চতার ভূমি, x মিটার নিচের ভূমি হতে এইচ উচ্চতার ছাদে, ভূমি হতে এইচ উচ্চতার ছাদে পড়েছে, উচ্চতার ছাদে কত বেগে পড়েছে, ছাদে 24.25 মিটার পার সেকেন্ড বেগে পড়েছে। ওকে, তাইলে তুমি কতটুকু নেমে আসছে এটা আইডেন্টিফাই করে ফেললা। আমরা জানি এই আইডেন্টিফাই, ও আদিবেগ ছিল 0, হাত থেকে যখন পড়ছে তার আদিবেগ 0, ভি নট 0, শেষ বেগ এটা। এখান থেকে আমরা কি জানি না মুক্তভাবে পড়তেছে বলটা, ব্যাগটা কিন্তু হাত থেকে ছুটে পড়ে গেছে, তাহলে মুক্তভাবে পড়ছে। তাইলে এখন দিয়ে কি বলতে পারি, বা এখানে দিয়ে বলতে পারি, আমরা জানি দিয়ে বলতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু কি, ভি নট স্কয়ার প্লাস 2gh, কি বলতে পারি কি পারি না বলো। এই এইচ কত, এবার ও এখান থেকে যতটুকু নেমে আসছে, দেখো শেষ বেগ কত বলো তো 24.25 এত মিটার এত স্কয়ার, আদিবেগ ছিল 0, এটা 2g 2.9.8। এইবার বলো এইচ কত, এইচ তুমি বলো ভাইয়া এইচ তো এটা, নো, আমরা এখানে ভেলোসিটি বের করছি উপর থেকে নেমে আসার জন্য, তাহলে এক্সটাই হচ্ছে এইটার জন্য, এই সূত্রের জন্য এইচ, তাহলে এই সূত্রের জন্য এইচ হচ্ছে এক্স, এই এক্সটা আমরা এখান থেকে বের করে নিব। সুতরাং এক্স কত বলো তো, এক্স বের করলেই তো আমি কি ওই যে পুরা 50 থেকে এক্স বাদ দিলেই তো এইটা দেয়ালটার উচ্চতা পেয়ে যাব। সিম্পল একদম, বেশি কঠিন না তো। 24.25 হোল স্কয়ার ভাগ হচ্ছে হলো কত 2, আমার মতে এই উচ্চতাটা আসলো, নেমে আসছে ও 30 মিটার, কত বরাবর 30 মিটার আসছে, কত ও উপর থেকে নেমে আসছে 30 মিটার। তাহলে এই বিল্ডিংয়ের উচ্চতা কত, বিল্ডিংটির উচ্চতা, তাহলে কোন বিল্ডিং, এই যে এটা ছোটটা এটা তো উচ্চতা দেওয়াই আছে, ছোটটার উচ্চতা এই বিল্ডিংটির উচ্চতা এইচ ইকুয়াল টু 50 মাইনাস হচ্ছে এক্স, তাহলে 50 মাইনাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 20 মিটার। আমাদের আনসার শেষ, আমার মতে মনে হয় এটা সঠিক আনসার। তোমরা এবার একটু কি চেক করে দেখো তো, আমিও একবার চেক করে ফেলি। তাহলে হচ্ছে হলো কি আমাদের মিলে গেলেই তো কাজ হয়ে গেল। তাহলে এটা কত আসে, নিম্নমান 20 মিটার, ইয়েস। এই যে এইচ এর মান, এইচ উচ্চতার ছাদটা 20 মিটার। এইবার আমাদের সব শেষ, একদম সোজা। তোমাকে বাইর করতে হবে এই জায়গায় ব্যাগটার গতিশক্তি এবং বিভব শক্তিটা সমান কিনা। তো তুমি এখান থেকে একদম, তোমার এখানে কোনো কাজ করার, এটা কত আসলো জানো 20, ও আচ্ছা, ভূমি হতে এইচ হচ্ছে এখন, তাহলে আমরা 20 মিটার পেয়ে গেলাম, এটা 20 পাইছি।
আর ও নেমে আসছে কত পাইছি, নেমে আসারটা দরকারও নেই আমার এখন। দেখো ঘ যদি আনসার করতে যাই তাহলে আমরা এক্ষেত্রে কি লাগবে আমাদের, এই যে এইচ উচ্চতায়, কোথায় এইচ উচ্চতায়, এইচ মানে কত বলো তো এখন, এইচ তো আমরা জেনে গেছি 20 মিটার, এত উচ্চতায় ব্যাগটির গতিশক্তি কত হবে বলো তো, ও কত বেগে ওই ছাদে পড়ছে বলো তো, ওইটা দিয়ে গতিশক্তি বের করবো, হাফ এম ভি স্কোয়ার, হাফ কত এম কত 18, ভি স্কোয়ার কত 24.25, এত স্কোয়ার। তাইলেই তো আমার এই জায়গায় ওর গতিশক্তি কত বের হয়ে যাচ্ছে, গতিশক্তি হচ্ছে তার বেগের জন্য সব সময়। তোমরা এগুলো 9, 10-এও পড়ছো, তোমরা পারো, তোমরা আমার চেয়ে ভালো পারো এগুলো। স্যার আপনি এগুলো কি বুঝাচ্ছেন, এত সোজা সোজা জিনিস এগুলো বুঝানো লাগে, অনেকে এটাও ভাবতেছে সত্যি। তা আমি হচ্ছে হলো কি, এটা হচ্ছে 5292.56 জুল আসতেছে আমার, এটা দেখি। দেন হচ্ছে এই জায়গায় বিভব শক্তি বের করতে বলছে, বিভব শক্তি ইপি এমজিএইচ, বলবা কোথায়, একই উচ্চতা এই জায়গায়। বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটার জন্য, তাহলে এম কত 18, জি কত 9.8, এইচ কত এই জায়গায় এইচ কত ভূমি থেকে উচ্চতা, বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা কত সেটা 20 মিটার, 20, তাহলে 18 ইন্টু হচ্ছিল 9.8 ইন্টু হচ্ছিল কত 20, আমার এখানে এটা আসছে 3528 জুল। ওমা, তার মানে এই যে বিল্ডিংটার ছাদে বা এইচ উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সেম নয় ব্যাগটার, তাহলে উত্তর তো হয়েই গেল। আমি এবারও আবার মিলাবো, খাপের খাপ মঞ্চুর বাপ হয় কিনা একবার দেখবো আমরা। সেক্ষেত্রে হচ্ছে দেখি আমাদেরকে তুলনা করে দেখাইছে, ওরা বলছে হচ্ছে হলো কি ইপি আর ইকের অনুপাত, আমাদের গাইডে আমি জানি না এটা ম্যাচ করে দেখে, ইপি আর ইকের অনুপাতটা হচ্ছে ওরা বলছে হচ্ছে হলো 0.667, এটা আমরা একবার চেক করে দেখি, ক্রস চেক ইপি আর ইকে এই অনুপাতে আসছে, তো আমরা একবার ক্রস চেক করে আমাদের মানগুলো, ওরা তুলনামূলক করছে, আমরা এইভাবে করলে আমি সবচেয়ে মনে করি পারফেক্ট। ইপি আর ইকে ডিভাইড বাই ছিল কত 529.56, হ্যাঁ অবশ্যই মিলে গেছে, এই দুইটা করলেও খাপের খাপ মঞ্চুর বাপ একদম 0.67 চলে আসে, 667 আর কি, 667 একদম পারফেক্ট। তোমরাও দেখো আমার এখানে আসছে সিম্পল এটা, হ্যাঁ অনেক সোজা অঙ্ক, এই এত সোজা জিনিস বোর্ড প্রশ্ন দিয়ে দিছে না, অনেক সোজা পরীক্ষা দিছে এটা সিলেট বোর্ড 2019। তোমরা সিলেট বোর্ডে কেউ দেখলে হচ্ছে আমাকে কি অনেক গালিগালাজ করতে পারে যে স্যার হচ্ছে কি আমাদের বোর্ডে সোজা প্রশ্ন হয় বলছে, না মজা করছি, যে হচ্ছে কি এটা ইজি হয়েছে এই কোশ্চেনটা একটু। দেন আরেকটা কোশ্চেন সলভ করব, এই কোশ্চেনটা হচ্ছে হলো কি, ওই যে একটা ছাদে থেকে বাচ্চা ফেলে দিছে ওইটা আর কি, কোনটা যেন এটা কোথায় আসছিল, একটা ছাদ থেকে একটা বাচ্চা, কোথায় যেন আচ্ছা আরও একটা করব, সিলেট বোর্ড আগে, আচ্ছা ছাদ থেকে বাচ্চাটা করি আগে, এটা ভাল লাগে, বাচ্চা ফেলে দিছে তো ছোট মানুষ ছোট। আচ্ছা বলছে প্রতিতলার উচ্চতা 5 মিটার, এরকম 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবারের একটি শিশু আছে, শিশুটি বারান্দায় গ্রিল দিয়ে 100 গ্রাম ভরের একটি টেনিস বল ছেড়ে দিলে তা কিছুক্ষণের মধ্যে মাটিতে আঘাত করে। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত টেনিস বলটি কত সময় পরে মাটিতে আঘাত করবে, একটা প্রশ্ন গ নাম্বার। এটা ঘতে বলছে ভবনটির সপ্তম ও চতুর্থ তলায় বলটির মোট শক্তি উদ্দীপকের তথ্য মতে ব্যবহার করে গণনা করলে তার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে, এই উক্তির সত্যতা যাচাই করে তোমার মতামত দাও। যেহেতু বস্তু বাচ্চাটা হচ্ছে কি বলটা ফেলে দিয়েছে, মুক্তভাবে পড়তেছে, অবশ্যই যে কোনো জায়গায় হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে, তার মানে ঘ নাম্বার উত্তর সঠিক। মতামত আমি একমত, এটা সপ্তম তলায় আর হচ্ছে চতুর্থ তলায় যাচাই করে দেখতে হবে। আর গতে দেখতে হবে হচ্ছে হলো কি, গতে বলটা মাটিতে পড়তে কত সময় লাগে, একটু কথা বোঝো। 10 তলা একটা বিল্ডিং, কয়তলা 10, এরকম 10, দেখো একটু কথা বোঝো, এটা হচ্ছে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা 9 তলা 10 তলা, এই 10 তলা বিল্ডিং, এটা এই 10 তলা বিল্ডিং, দেখো এই 10 তলা বিল্ডিং হয়ে গেছে, 10 10 10 10, ঠিক আছে 10 তলা বিল্ডিং, এই ছিল ধরো 10 তলা কমপ্লিট হয়েছে, এখানে এটা হচ্ছে 10 তলার ছাদ, এটা হচ্ছে কি 10 তলার ছাদ ফাইনাল। তো আমাদের কথা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা 9 তলা 10 তলা, 10 তলার ছাদ হচ্ছে এটা, 10 তলা এটা। এবার একটু কথা খেয়াল করো তো, একটু কথা বুঝতে হবে, প্রত্যেকটা হচ্ছে 5 মিটার করে, কত 5 মিটার করে, তাহলে পুরো বিল্ডিংটার ওভারঅল দৈর্ঘ্য কত হবে 50, ওভারঅল কত হবে, ওভারঅল দৈর্ঘ্য হবে হচ্ছে 50 মিটার। ওকে, কথা এটা সবাই বোঝে। এরপরে স্যার এখানে সমস্যাটা কোথায়, গ
তো বিল্ডিং যখন ফেলে দিছে কত সময় লাগবে বলছে না, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি না। এইচ ইকুয়াল টু মানে আমাদের তো প্রত্যেকটা তলার উচ্চতা দেওয়া আছে, এইচ ইকুয়াল টু কি, শুরুতে তো বাচ্চাটা যখন ছেড়ে যায় তার বেগটা 0 ছিল, হাফ জি2 স্কোয়ার। এই জায়গা থেকে আমরা বলতে পারি না এইচ ইকুয়াল টু, এটা তো 0 প্লাস হাফ জি হচ্ছে 9.8, এই যে টি স্কোয়ার, এখান থেকে আমরা বা দিয়ে দেখো তো এই 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু এইচ লিখতে পারি। এই এইচটা নিয়ে একটু গন্ডগোল আছে, অনেকে এইচটা বোঝে না, এইটাই হচ্ছে হলো এখানে এইচ হচ্ছে হলো 45 মিটার। কত? 45। তুমি বলো বা স্যার কীভাবে 45 হয় একটু দেখেন তো। তোমরা 45 আমি এভাবে বলবো না, বাচ্চাটা আছে 10, মানে দেখো 10 তলায় আছে, 10 তলায় থাকা মানে কি বলো তো, 10 তলায় আছে একটা ছোট বাচ্চা, তার উচ্চতা অনেক কম, তাহলে ও আসলে 9 তলার ছাদে আছে। 10 তলায় আছে, এই যে 10 তলার এই বিল্ডিংয়ে আছে, ও 10 তলার বিল্ডিংটা ছাদে নাই, ও 9 তলার ছাদে আছে, মানে 10 তলার বিল্ডিংয়ের এই ফ্লোরে দাঁড়াই সে জানলা দিয়ে ফেলে দিছে। তাইলে এই জায়গা থেকে তুমি চিন্তা করো তো, 1টা 5 10 15 20 25 30 35 40 45 না, ওই জায়গা থেকে ছেড়ে দিছে, এখান থেকে 10 তলার ছাদ থেকে ছাড়ে নাই, তাই 10 তলার কাউন্টিংটা এখানে আসবে না। ও 9 তলার ছাদ থেকে মানে 10 তলার ফ্লোর থেকে ছেড়ে দিছে, এই জন্য হচ্ছিল তোমার এইচ কত হবে বলো তো, 9 তলার জন্য 5 ইন্টু হচ্ছে 9 অর্থাৎ 45 মিটার। অনেকে এটা বোঝে না, কেন এটা ধরতে হবে, কথা বুঝছো? তাহলে এখানে এইচ কত, 45 মিটার যদি ধরি, বা হচ্ছে হলো কি টি স্কোয়ার ইকুয়াল টু 45 ডিভাইড বাই হচ্ছে 4.9, সুতরাং টি ইকুয়াল টু তোমরা এটা বাইরে করে রুট করতে পারো, আমি এখানে রেখে একবারে রুট করব। তাহলে দেখি আমার এই টাইমটা কত লাগবে, সেটা হচ্ছে রুট হচ্ছে হলো 45 ডিভাইড বাই হচ্ছে হলো কি 4.9, সেটা হচ্ছে হলো কত, 3.03 সেকেন্ড লাগবে। আমার মতে এটা 3.03 সেকেন্ড লাগবে। কথা শেষ, কাজ। তাহলে আমরা দেখি একবার উত্তর মিলাই, এটা উত্তর মিলাইলে তারপর কাজ হয়ে যাবে। এটা কত ওই তো 3.03, একদম বরাবর মিলে গেছে। যাক, এটা তাহলে আমরা কি পারবো ইনশাল্লাহ। পারবো কি পারবো না, বলো তাড়াতাড়ি বলো, পারবো? ওকে, দেন আমরা এবার বলবো, আমাদেরকে বলছে হচ্ছিল যখন বস্তুটা কোথায় থাকে বলো তো, যখন বস্তুটা চতুর্থ তলায় এবং আর সপ্তম তলায় থাকে। সপ্তম তলায় থাকে মানে হচ্ছিল ষষ্ঠ তলার ছাদে থাকে। দেখো এটা হচ্ছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা, হ্যাঁ 7, এটা 7 তলা আছে কি এখানে, এখন 7 তলার ছাদ হচ্ছে এটা। তো 7-এ থাকা মানে হচ্ছিল এখানে থাকা মানে 6-এর ছাদে থাকা, 7 তলায় থাকা মানে কি 6-এর ছাদে থাকা। আর আরেকটা হচ্ছে হলো চতুর্থ তলায় থাকা মানে কি 3 তলার ছাদে থাকা। তাহলে এটা 2 তলা 3 তলা, এই 3 তলার ছাদ হচ্ছে এটা, তাহলে চতুর্থ তলা, এটা মানে চতুর্থ তলা বরাবর আছে আর কি। তাহলে চতুর্থ তলায় থাকা মানে হচ্ছে এই যে এখানে চতুর্থ তলার ফ্লোরে থাকা, ফ্লোর বরাবর থাকা। তাহলে এখানে আমার কি বের করতে হবে, একবার ইকে এবং ইপি বের করে যোগ করতে হবে। আবার এই যে এই জায়গায় 6 তলার ছাদে মানে 7 তলার ফ্লোরে ইপি এবং ইকে বের করে দেখতে হবে। কথা বুঝো? দুটোটার জন্য ইপি বের করা কিন্তু খুব কঠিন না। আচ্ছা, তাহলে প্রথম এইটার জন্য বলো তো, সপ্তম তলার জন্য বা বাংলায় লিখো সপ্তম তলার জন্য এইচ কত, ভূমি থেকে উচ্চতাটা কত হবে বলো তো। 6 তলার যেহেতু ছাদে 6 ইন্টু কত হবে বলো তো 5, তাহলে 30 মিটার হবে এটা। আর এটা যেহেতু 3 তলার ছাদে, তাহলে এটার জন্য এইচ হবে কত, চতুর্থ তলার জন্য, আমি এটা সপ্তম 7 দিয়ে লিখি, চতুর্থ তলার জন্য এইচ ইকুয়াল টু কত বলো, ভূমি থেকে এগুলা ভূমি হতে এইচ, ভূমি হতে এইচ, এগুলো হচ্ছে অবশ্যই ভূমি হতে লিখতেছি আমরা এখনো, ভূমি হতে এইচ হচ্ছে কত, এটা হচ্ছে 3 ইন্টু হচ্ছিল 5, তাহলে কত 3 5 15 মিটার। আমার কথাটা তোমরা বুঝতে পারছো কিনা, আশা করি বুঝে যাবা। এটা বোঝার পরে এরপর বাদবাকি কাজ করতে হবে। তুমি বলো বাদবাকি কাজ কি স্যার, কঠিন না, সহজ। দেখো কি বাদবাকি কাজ করতে হবে। এরপর এবার আসো, তোমার এগুলা দিয়ে তুমি বিভব শক্তি বের করে ফেলবা। এই যে সপ্তম তলায় এটা দিয়ে ইপি বের করবা, ইপি ইকুয়াল টু কি এমজিএইচ, এটা দিয়ে বের করবা। আর তৃতীয় তলায় মানে চৌথ তলায় মানে তৃতীয় তলার ছাদে, তখন এটা হচ্ছে কি করবা, এটা দিয়ে ইপি বের করবা হচ্ছিল কি এমজিএইচ। এম তো একই বস্তু, জি একই, এইচ ভূমি, এটা 15, এটা হবে এটা, আর এটা হবে এই জায়গায় এইচ। বিভব শক্তি বের করে ফেললা। গতি শক্তি বের করবা কিভাবে, এই জায়গায় তার বেগ জানা লাগবে তোমার, এই জায়গায় তোমার কি জানা লাগবে, বেগ জানা লাগবে। আবার এই জায়গায় তোমার বেগ জানা যাবে। এই জায়গায় যদি তুমি বস্তুটার বেগ জানতে পারো, তাইলে তার গতিশক্তি তুমি বের করতে পারবা। তাহলে আমি দুইভাবে করি। প্রথমে আসলে কি সপ্তম তলায় যদি বলি, তাহলে ইপি ইকুয়াল টু কত, এমজিএইচ। দেখো তো তোমরা এখানে লিখবা এই ডাটাটা, এরপর লিখবে এই, অথবা শুরুতে এই ডাটাগুলো লিখবা। দেন হচ্ছে হলো আচ্ছা এগুলো, আচ্ছা এগুলো তো লিখলা, তারপর এগুলো লিখার পর এটা দিয়ে হচ্ছে তুমি কি এভাবে লিখবা, ভূমি হতে উচ্চতা এভাবে। আর বস্তুটি নেমে এসেছে, বস্তুটি
বস্তুটি সপ্তম তলায় নেমে আসলে এই ডাটাগুলো আগে লিখে ফেলবো, তারপর হচ্ছে আমরা বিন্দুতে যাব। নেমে আসলে উহার অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? সপ্তম তলায়, যখন ও সপ্তম তলায় আসছে, ষষ্ঠ তলা ছাদে আসছে, এই জায়গা থেকে আসছে, তাহলে একটা ঘর ফেলে আসছে, দুইটা তিনটা ঘর ফেলে আসছে, তাহলে বলো তো ওর জন্য অতিক্রান্ত উচ্চতা, যেটা এক্স দিয়ে ধরি, উপর থেকে নেমে আসাটা এক্স দিয়ে ধরি, তাহলে x7 মানে সপ্তম তলায় নেমে আসলে x7 হচ্ছে কত? তিনটা ঘর, 3 × 5 কত? 15 মিটার নেমে আসছে, ও 15 মিটার নেমে আসছে। আর বস্তুটি কোথায়? যদি ঠিক সেমভাবে বস্তুটি চতুর্থ তলায় নেমে আসে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব x4 লিখলাম। এটা আমরা এখানেও এগুলো লিখি, সপ্তম তলার জন্য h7 লিখি আর h4 লিখি, মানে এটা তলার নামকরণ করতেছি, তলা দিয়ে নাম করছি। দেখো এটা হচ্ছে এক্ষেত্রে দেখো তো ও এখানে নেমে আসা মানে কটা? একটা ঘর, দুইটা, তিনটা তলা, চারটা তলা, পাঁচটা, ছয়টা নেমে আসছে, তাহলে 6 × হচ্ছে 5, 30 মিটার। এগুলো হচ্ছে নেমে আসা উচ্চতা, এগুলো হচ্ছে কি ভূমিগত উচ্চতা। এবার এই ডাটাগুলো হিসাব করার পর তুমি এবার করবা কি? কোথায়? সপ্তম তলায় হিসাব করবা। সপ্তম তলায় কি হিসাব করবা? বিভব শক্তি ইপি হবে কি? mgh। এম কত? বস্তুটা ছিল 100 গ্রাম, 100 গ্রাম মানে 0.1 কেজি, তাহলে এমটা আগে লিখে ফেলো 100 গ্রাম। তাইলে 100 গ্রাম হইলে কত? 100 গ্রাম 0.1 কেজি। দেখো তাহলে এই জায়গায় 0.1 × 9.8 আমি লিখি। h কত বলো তো? বিভব শক্তি যেহেতু সপ্তম তলায় ভূমিগত উচ্চতা, দেখো এই যে সপ্তম তলায় ভূমিগত উচ্চতা 30, তাহলে এটা তুমি এখানে বের করে ফেলবা। আমিও বের করে ফেলি, যেহেতু আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি দেখাইতে হবে, তাইলে অবশ্যই এগুলো যোগ করে রাখতে হবে, নাহলে হচ্ছে কি মিলবে না তো আনসার, মিলে দেখাইতে হবে তো, ঠিক আছে। এটা আমার আসছে আনসার হচ্ছে 29.4, কত? 29.4 জুল আসছে। কোথায়? সপ্তম তলায় ওর বিভব শক্তি। তাহলে ওর গতিশক্তি বলো তো সপ্তম তলায়, আমি এখন সপ্তম তলায় হিসাবে আছি, গতিশক্তি ইকে ইকুয়াল টু কি হবে? হাফ mv²। এবার নিচে করবা তোমরা, আমি পাশে করতেছি। তুমি m জানো 0.1, v² জানো না, তাহলে আবার v² বের করে নিতে হবে। v² ইকুয়াল টু কি? v0²। যখন বাচ্চাটা ছেড়ে দিছিল তখন তার বেগ 0 ছিল, তাহলে v2gh। এবার h-টা হচ্ছে কত? এটা হচ্ছে 0, তাহলে v0²। তোমার v0² ডিরেক্ট বের করে আমরা এখানে এনে বসাই দিব, v আর বের করবো না, এই জায়গায় এনে বসাই দিব। তাহলে বলো তো 2 × 9.8, h কত? 8, h হচ্ছে হলো কত? ও সপ্তম তলায় আসার জন্য উপর থেকে কত দূরত্ব নেমে আসে, মানে হচ্ছিল এই যে এখান থেকে চিন্তা করো x7, কোনটা x7? 15, এটা কত? 15 এটা। ও এই জায়গায় নেমে আসা মানে উপর থেকে কতটুকু নেমে আসছে, বেগ সৃষ্টি হয় উপর থেকে নেমে আসার জন্য, তাই বেগ বের করার সময় h কোনটা? উপর থেকে কতটুকু নেমে আসছে ওইটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছিল এটাকে 30 আর 9.8, 30 দিয়ে 30 ইন্টু হচ্ছিল কত? 9.8। আমি দেখতে পাচ্ছি এটা 294 এত v² আসছে। তাহলে এরপর নিচে, সুতরাং আমি এখানে করতেছি, সুতরাং ইকে ইকুয়াল টু কি হবে বলো তো? হাফ m কত? 0.1, v² কত? এত 294। তাহলে এটা দেখি তো, ইন্টু হচ্ছে পয়েন্ট কত? 1 ইন্টু হচ্ছে 0.5, তাইলে আমরা এখান থেকে পাচ্ছি এটা 14.7, কত? 14.7 জুল। তাইলে আমাদের সপ্তম তলায় সবকিছু বের করা শেষ। ঠিক সেম ভাবে তুমি এবার কি, তুমি সেম ভাবে চতুর্থ তলায় বের করবা। চতুর্থ তলায় বের করার জন্য বিভব শক্তি বের করবা হচ্ছে কোনটা দিয়ে? এটা দিয়ে বিভব শক্তি বের করবা, এটা দিয়ে। ভূমিগত উচ্চতা চতুর্থ তলায় বের করার সময় ভূমিগত উচ্চতা এটা ধরবা, আর নেমে আসা উচ্চতা সেটা কোনটা ধরবা? এই যে এটা ধরবা। বেগ বের করার সময়, গতিশক্তি বের করার সময় এই জায়গায় বসাবা কোনটা? এই যে এটা বসাবা। দেন হচ্ছে এইভাবে বেগ বের করে নিয়ে আবার এই সূত্রের মধ্যে বসাই দিবা চতুর্থ তলার জন্য। দেন দুইটা যোগ করে দেখবা। আমি আগে একটা দেখে, মানে আমাদের প্রথমে সপ্তম তলায় মানটা কত আসছে একবার দেখি, 14.7 আর প্লাস আগে কত ছিল বিভব শক্তি ছিল 29.4। তাহলে আমরা এটা একবার ম্যাচ করাই, আমাদের ওদের সাথে 44.1 জুল আসে আমাদের। তাহলে ওদের কত আসছে সপ্তম তলায়? এটা মোট শক্তিটা আমরা একবার চেক করে দেখি। মোট শক্তি ওমা, ওরা তো প্রুফ করে নাই, ওরা আবার সমীকরণ রেখে দিছে, কি রে মুশকিল। তাহলে তো আমাদের আবার বের করে দেখতে হবে, বের করে মানটা আমরা কি ক্রস চেক করতে হবে। তাহলে আমাদের কি E7 টোটাল E7 হচ্ছে 1 কত এত জুল। এবার তুমি ঠিকভাবে বের করো, তুমি পারবে এবার, তারপর নাকি আমি একবার করবো। আচ্ছা তাহলে এটা চতুর্থ তলায় করি। কোথায়? চতুর্থ তলায় mgh কত বলো তো? h হচ্ছে কত? এই যে কত? 15, ভূমিতে 15 মিটার উচ্চতায় আছে। তাহলে এটা 15 মিটার করলে এটা কত আসে একবার দেখি। 0.1 × 9.8 ইন্টু হচ্ছিল কত যেন 15, আমার মতে এটা আসলে হচ্ছিল এটা 14 দশমিক কত আসছে আমার, এই জায়গায় লিখি 14.7 জুল আসছে।
ই কে ইকুয়াল টু এবার এই জায়গায় মানে এটা কোথায় 14 তলায়, দেন হচ্ছে এক্ষেত্রে বি স্কয়ার জি এইচ কত হবে বলো তো, এবার এইচ হবে উপর থেকে কতটুকু নেমে আসছে, উপর থেকে কতটুকু নেমে আসছে বলো তো, উপর থেকে নেমে আসছে এটা 30 মিটার, তাহলে এটা কত হবে বলো তো এইচ, এই যে এইচ হবে হচ্ছে x4টা, তাহলে এটা হবে 30, দেখি 30 দিলে এটা কত আসে, 2 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে কত 30, এটা হচ্ছে মানে 588 আসে হচ্ছে ভি স্কোয়ারটা। এই ভি স্কোয়ারটা নিয়ে আমরা এই সমীকরণে বসাই দিলে এখানে গতিশক্তিটা পাবো। দেখি ভি স্কোয়ার কত 588, তাহলে 588 হলে এটা কত আসে একবার দেখি চেক করি, 588 ইন্টু হচ্ছে 0.1 ইন্টু 0.5, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার আসছে 29.4 জুল। তাহলে দেখো তো এটা আর এটা যোগ করি, কোনটা যেন এই দুইটা যোগ করো, ঠিক সেম 44.1 আসে, ইয়েস আমি দেখতেছি অলরেডি বুঝে গেছি, এই তো 44 কত আসছে 1 আসছে, ঠিক আছে। 74 তলায় এবার তুমি আবার কি করবা, দোনোটা যোগ করবা, দোনোটা কি করবা যোগ করবা, এখানে এগুলো বের করা সপ্তম তলায় বের করার পর ই কে আর ইপি বের করার সময় পর যোগ করবা মোট শক্তি, সপ্তম তলায় মোট শক্তি এটা আসছে, দেন আবার আমি এখন যোগ করে দেখছি এটা আর এটা যোগ করলে 74 তলায়ও ই কত আসে, ই হচ্ছে কত, এটা E4 এটা আসে কত যেন, তাও 44.1 জুল আসে, তার মানে সপ্তম তলায় এবং চতুর্থ তলায় অবশ্যই শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, কথা বুঝাতে পারছি, এই হচ্ছে কথাবার্তা। তো এগুলা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই, কোনোভাবে এগুলো নিয়ে কি হেজিটেশনে ভোগা যাবে না, তোমরা এগুলো যদি হেজিটেশনে ভোগো তাহলে তো এগুলো কি হবে না, খুবই সোজা জিনিস এগুলো, ঠিক আছে। তো এবার আসো আমি অন্য আরেকটা অঙ্ক করে আরেকটা বোর্ড কোশ্চেন করিয়ে তারপর শেষ করব, সেটা হচ্ছে কোনটা জানো তোমরা, সেটা হচ্ছে এই হাত কি যেন একটা 4 কেজি ভরের এক খণ্ড পাথর একই ভরের মাটিতে পোতা একটি লোহার রডের উপর পড়ছে, 5 মিটার উঁচু স্থান থেকে খারাপভাবে পড়ছে, একটা 4 কেজি ভরের এখানে একটা রড আছে, এই রডটা এটা মাটির উপরে ধরে এভাবে ছিল আর কি, মাটির উপরে ছিল, এটা মাটি, ঠিক আছে, মাটির উপরে রডটা ছিল, এখান থেকে একটা পাথর খণ্ড কয় কেজি ভরের, 4 কেজি ভরের, কয় কেজি 4 কেজি ভরের এইটা পড়ে গেছে, পড়ে পর এটা 5 মিটার উঁচু থেকে পড়ছে, এই জায়গাটা হচ্ছে 5 মিটার উঁচু, কত 5 মিটার উঁচু, এবং পরে এটা 10 সেন্টিমিটার, রডটা কত 10 সেন্টিমিটার ঢুকে গেছে, 10 সেন্টিমিটার ঢুকছে, এই কথা বলছে। মাটির গড় প্রতিরোধ বল কত এটা বাইর করতে বলছে, আর আরেকটা বলছে হচ্ছে তোমার ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা, এটা তোমারে বাইর করতে হবে। গতে বলছে হচ্ছে মাটির প্রতিরোধকারী বলটা কত, এটা তো আমাদের এটা 10 সেন্টিমিটার ঢুকছে প্রথমে, তো দেখো ওকে ও দেখো রডটা কিন্তু প্রথমে ও যে বেগে এসে এখানে একটা বেগে আঘাত করবে, 5 মিটার নেমে আসার ফলে এই জায়গায় এসে একটা বেগ নিয়ে পড়বে না, ওই বেগেই কিন্তু এই রডটা ঢোকা শুরু করবে, তাহলে রডের আদি বেগ হবে এটার শেষ বেগ, তাহলে প্রথম বরফ বস্তুটার ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2gh, এটা দিয়ে তুমি এটা তো 0, তাহলে ভিটা কত বেগে এটাকে আঘাত করছে পাথরটা, যেই বেগে আঘাত করবে রডটা ওই বেগে ঢোকা শুরু করবে, দেন একটা সময় গিয়ে রড 10 সেন্টিমিটার ঢোকার পর রডটা কি হয়ে যাবে, এদিকে মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢোকার পর তোমার কি হয়ে যাবে, রডটা থেমে যাবে। তাহলে আগে আসে আমরা এটা কার পাথরখণ্ডের, কার পাথরের, এখান থেকে এটা 0 2g 2 9.8 h কত 5, এটা দিয়ে করে যদি 10 98, এটা কত আসে 98, তাহলে সুতরাং ভি স্কয়ারটা, সুতরাং ভি কত হবে বলো তো, ভি আমি ক্যালকুলেটর কোথায় রাখছি, কোথায় দাঁড়াও, দেখো ভি রুট ওভার হচ্ছে কত 98, তাহলে এটা হচ্ছে আমার মতে আসতেছে 9.9 এত মিটার পার সেকেন্ড, এত বেগে আসলো একে আঘাত করছে, ঠিক রডটাও ঠিক সেম বেগ নিয়ে কি করতে থাকবে বলো তো, মাটির ভিতর ঢুকবে এবং লাস্টে 10 সেন্টিমিটার ঢোকার পর থেমে যাবে। তাহলে সেটা এবার এখন হচ্ছে কি সেক্ষেত্রে রডের ক্ষেত্রে হচ্ছে কি ভি নটটা হচ্ছে আদি বেগ হচ্ছে 9.8, এই পাথরের শেষ বেগ যেটা এটা রডেরটা আদি বেগ হচ্ছিল এটা, কারণ এই বেগেই তো এর উপর পড়ার পর ওই বেগেই সে হচ্ছিল কি রডটা ঢুকতে থাকবে, রডের শেষ বেগ হচ্ছে কত 0 এত মিটার পার সেকেন্ড, দেন হচ্ছিল এস কত অতিক্রান্ত এক্ষেত্রে হচ্ছে দেখো তো এক্ষেত্রে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার, তো 0.1 মিটার আমরা জানি দিয়ে এখান থেকে এর ত্বরণটা, এই রডটা যে ঢুকছে কত ত্বরণে রডটা ঢুকছে ওইটা বের করে ফেলা যায় না, রডটা দেখো, তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কি, যেহেতু এস আছে তাহলে ভি স্কোয়ার এখান থেকে বের করি, ভি স্কোয়ার ভি নট প্লাস 2as দিয়ে বের করি না, দেখো তোমরা এটা যদি করো এটা তো শেষ বেগ 0, বা এটা হচ্ছে কি 0 স্কোয়ার 0, ভি নট কত 9.9
হোল স্কোয়ার 2a বের করবো, s কত 0.1। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এটাই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হওয়ার পর এটা কিন্তু এখানে মাইনাস আসতেছে, আমি দেখতেছি 9.9 হোল স্কোয়ার ডিভাইড বাই হলো কত 0.2। আমি দেখতে পাচ্ছি এটা মাইনাস 490.05 ms ইনভার্স 2 আসছে। এই মাইনাস দ্বারা বোঝায় মন্দন, মানে জিনিসটা থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? তার মানে তার বিপরীত দিকে একটা বল কাজ করছে। তাইলে কি বলবো বলতো, মাটির বাধা প্রদানকারী বল, বাধা প্রদানকারী বলার পর এক্ষেত্রে মাইনাস আর কি লেখার দরকার নাই, তোমার অলরেডি বাধা প্রদান বলেছো, মাটি বাধা দিচ্ছে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে জিনিসটা থেমে যাচ্ছে, অর্থাৎ ওই বস্তুটার উপর, রডের উপর অবশ্যই বল প্রয়োগ হচ্ছে বিপরীত দিক থেকে। তো মাটির বাধা প্রদানকারী বল F ইকুয়াল টু হচ্ছে কি ma। বস্তুটা কত 4 কেজি, 4 ইন্টু কত 490.05। তো এইটা দিয়ে করলে ইন্টু হচ্ছিল 4, আমার মতে এটার আনসার আসবে হচ্ছিল কত 1960.2 কি নিউটন, 1960.2 নিউটন। আমি জানি না আনসার ঠিক আছে কিনা, তবে এটাই হচ্ছিল কি মাটির বাধাদানকারী বল। সবসময় এভাবে করবা, মাটির বাধাদানকারী আগে তো হচ্ছে ত্বরণটা বের করে নিবা, মাইনাস দ্বারা কি বুঝায় মন্দন বুঝায়, কার রডের। অর্থাৎ রডের মন্দন কেন ঘটে, নিশ্চিতভাবে বিপরীত দিক থেকে একটা বাধাদানকারী বল আসছে, এই ত্বরণ দিয়ে তুমি হচ্ছে কি ওই রডটার জন্য তুমি কি করবা, এটা বের করে ফেলবা। তুমি বলো স্যার এটা হচ্ছে মানে এটার ভরটা তো রডের হবে, কারণ বলছে এই পাথরের ভর আর রডের ভর হচ্ছে কি সেম। ঠিক আছে, কথা হচ্ছে রডের উপর বাধা প্রদানকারী বল, তাহলে ঠিক আছে। তো এটা ভর যেহেতু দুইটা এক হইতে, এই জন্য আমি 4 বসাইছি, 4 কেজি বসাইছি, নাইলে রডের ভর অন্য একটা হইলে ওইটা বসাতাম, রডের উপর বাধা প্রদানকারী বল তো তাই। তো এবার আমাদের এখানে প্রশ্নটা এই গ বলছে, এটা শেষ। গটা আনসারটা একটু মিলাই নেই, নাইলে হচ্ছে আমরা বুঝবো না হচ্ছে যে আসলে কি আমার কোথাও ভুল টুল হয়েছে, অনেক সময় ভুল হয়ে যায়। তুমি বলো যে কি বলেন স্যার, হ্যাঁ ইয়েস 1960.2 খাপের খাপ মঞ্চুর বাপ। এরপর হচ্ছে হলো কি বলছে হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে হলো কি এই ঘটনাটি কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা, কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা এটা যাচাই করতে হবে। কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা এটা যাচাই করতে হবে। আমরা জানি কাজ শক্তি উপপাদ্য কি বলে বলতো, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, এই জিনিসটা চিন্তা করো, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তো এই জিনিসটা যখন এই রডটা এখানে শুরু, ওর কৃত কাজ হয়েছে কত, এই 10 সেন্টিমিটার ঢুকছে, তার মানে 0.1 ঢুকছে, তাহলে ওর কৃত কাজ, আচ্ছা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু আমরা বের করবো আলাদা, গতিশক্তির পরিবর্তনও বের করবো, এর সমান লিখছো গতিশক্তি পরিবর্তন, এটা এই ইকুয়াল, এটা কাজ শক্তি উপপাদ্য। এটা কৃত কাজ এখানে কত, কৃত কাজ হচ্ছে এফএস কত, এফ হচ্ছে 1960, যেহেতু এটাই বল কাজ করছে ওর উপর, এবং কার উপর, মাটির উপর, ও এই বলটা দিয়ে রডটা ঢুকে গেছে 0.1। এটা দেখো তো এটা কত আসে, এটা মনে হয় খুব সম্ভবত 196.02 এত জুল আসবে। আমি তো এটাই মনে হচ্ছে হলো ইন্টু 0.1, এটা আসতে হচ্ছে ইয়েস 196.02, ওকে এত জুল। এবার হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু কি বলতো, শুরুতে ওর বেগ ছিল কত, ওর শুরুতে বেগ ছিল কত যেন বের করলাম আমরা বেগটা, আল্লাহ ভুলে গেছি। তাহলে আবার একবার একটু কষ্ট করে নেই, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার 9.9 এতক্ষণ মনে পড়ছে, 9.9 এ ওর হচ্ছে আদিয়া ছিল, তাইলে শুরুতে হচ্ছে তার গতিশক্তি ছিল হাফ mv স্কোয়ার, ও এই জায়গায় গিয়ে থেমে গেছে, তাইলে লাস্টে হচ্ছে শেষ বেগ দেখো, এটা হচ্ছে v1 দিয়ে যদি করি হাফ m v2 হোল স্কোয়ার, বা এটা হচ্ছে যদি v নট ধরি তাহলে এটা v ধরবো স্কোয়ার, তাইলে এটা দেখো হাফ m কত 4 কেজি, 4 ভি নট স্কোয়ার কত 9.9 হোল স্কোয়ার। এটা কত বলতো, ওর শেষ বেগ তো গিয়ে থেমে গেছে, তাহলে শেষ বেগটা কত বলতো 0, তাহলে হাফ এটা হচ্ছে 4 ইন্টু হচ্ছে 0 স্কোয়ার। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তনটা আমরা দেখি, ক্যালকুলেটর হিসাব করি না, এক্ষেত্রে আমি যদি ক্যালকুলেটর হিসাব করি 4 ইন্টু 0.5 ইন্টু হচ্ছিল 9.9 হোল স্কোয়ার, আমার কাছে এটা আনসার আসছে হলো 196.02 জুল। আচ্ছা হোয়াট ক্যান উই সে নাও বলো তো, এই যে দেখো কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ দেখো সুতরাং এখানে কি কৃত কাজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন কেন বলো তো, এই যে দেখো এটা আর এটা ভ্যালু সেম তো সেম, তাহলে
কৃতকাজ এক্ষেত্রে যা হয়েছে, এই রডটা মাটিতে ঢোকার ক্ষেত্রে এই ক্ষেত্রে রডটার গতিশক্তির পরিবর্তন তাই হয়েছে। তাহলে এক্ষেত্রে কি বলা যাবে বলো তো? অবশ্যই কি কাজ শক্তি উপপাদ্য যেটা আছে সেটা অবশ্যই মেনে চলে, বা এই ঘটনাটা এখানে ঘটছে। কথা কি বুঝাইতে পারছো নাকি পারি নাই? ও আচ্ছা, পারছো বলতেছি। আমি কি বুঝাইতে পারিয়াছি আপনাদেরকে নাকি পারি নাই? তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার উদ্দেশ্য হচ্ছে সবসময় তোমাদেরকে সহজভাবে সহজ জিনিসগুলো এক্সপ্লেন করে দেওয়া। এগুলো তো সহজ, এগুলো তোমরা পারো, অনেকেই পারো। অনেকের হয়তো টাইম নষ্ট হয়েছে এত বড় লম্বা ভিডিও দেখে, হয়তো নতুন কিছু শিখে না, অনেকে শিখবে। তো যারা শিখবে তাদের জন্য আসলে ভিডিওগুলো করা, আর যারা শিখবে না, উপকৃত হবে না, আমার স্টাইল যাদের ভালো লাগবে না, তারা গালিগালাজ না করে ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবা, যাতে কি এর চেয়ে ভালো ভিডিও তোমাদের জন্য বানাইতে পারি। এভাবে আমি বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ড ভিত্তিক বা বিভিন্ন প্রবলেম সলভ দিব অবশ্যই ইনশাল্লাহ। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারে যে হেলানো তল বা হচ্ছে হলো কুয়া খালি করা যেসব সৃজনশীল বোর্ড কোশ্চেন আছে এগুলো প্লে লিস্টে গিয়ে দেখবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে, বা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে চেক করবে। এগুলো কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে না পাইলে তোমরা কোথায় চলে যাবে? প্লে লিস্টে গিয়ে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে গেলে এগুলো খুঁজে পাবে ইনশাল্লাহ। তোমরা অনেকে খুঁজে পাও না, কোথায় কি পাবা জানো না। তোমরা চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ঢুকে অধ্যায় ভিত্তিকভাবে সাজানো আছে, যা যা আছে অ্যাটলিস্ট আমি যেসব চ্যাপ্টারগুলো দিয়েছি বা যেই টপিকগুলো দিয়েছি ওখানে তোমরা সুন্দর করে খুঁজে পাবা। কথা বুঝাতে পারিয়াছি? এই হলো কথা। তোমরা বেশি বেশি করে আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা তোমরা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, ব্র্যাকেটে লেখা কি সাইফুল স্যার, ওই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নিবা। তাহলে আমার সাথে ডিরেক্ট কি কথা বলতে পারবা, ওখানে প্রবলেম সলভিংগুলো খুব দ্রুত হবে। ইউটিউবে কমেন্টে অনেক কিছু বোঝানো যায় না, ছবি কমেন্ট করা যায় না, বা হচ্ছে অনেক কিছু দেখানো যায় না, কিন্তু ফেসবুক কমেন্টে সেটা দেখানো যায়। তো এই কথা বলেই হচ্ছে ভিডিওটা শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, সাফল্য ইনশাল্লাহ আসবেই। আর না হলে চেষ্টা চালিয়ে গেলে একটা না একটা সময় তুমি সফল হবাই ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। আর আমাদের যেই 2 দিন পর পর যেভাবে ভূমিকম্প হচ্ছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে সবাই কি ক্ষমা চেয়ে নাও, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বিপদ আপদ থেকে দূরে রাখেন। আল্লাহ হাফেজ।